আমরা আমরা গতকালকের ক্লাসে আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 38 আদেশ, 39 আদেশ, 40 আদেশ, এরপরে হলো আমরা 41 আদেশ, 26 আদেশ, 17 নং আদেশ, এগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা সমনটাও একটু দেখি। সমনে যখন অ্যামেন্ডমেন্ট আছে, বিষয়গুলো হয়তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, না হলে নাই, সমস্যা নাই। এখন কি করতে হবে? সমনের 5 আদেশের এক বিধিতে বলা আছে সমন জারির পদ্ধতিতে কি করতে হবে, যে মামলা রুজু হওয়ার 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে, এবং জারি করতে না পারে তাহলে আদালতের কর্মকর্তা অসৎ আচরণের জন্য অভিযুক্ত করা হবে। এটি হলো প্রথম কথাবার্তা। এরপরে অবশ্যই প্রতিটি সমনে বিচারকের স্বাক্ষর থাকবে, আদালতের সিলমোহর থাকবে। মামলা দায়েরের সময় বিবাদী হাজির হয়ে যদি বাদীর দাবি মেনে নেয় তাহলে সমন জারির প্রয়োজন নাই। এরপরে হলো আপনার 5-2 বলতেছে যে প্রতিটা সমনের সাথে আর্জির নকল সংযুক্ত, প্রতিটা প্রতিটা সমনের সাথে আর্জির নকল সংযুক্ত করে দিতে হবে। এবং 5 আদেশের 3 বিধিতে বলতেছে যে আপনার বাদী বিবাদী ব্যক্তিগত হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। 4-এ বলা আছে, এগুলো আমরা একটুখানি দেখতেছি, লেস ইম্পর্টেন্ট, আমরা মেইন জায়গাতে আসতেছি। 5 আদেশের 4 বিধিতে বলা আছে যে যদি কোনো ব্যক্তি আদালত হতে 50 মাইল দূরে অবস্থান করে তাহলে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না। এরপরে হলো আমরা 5 আদেশের 5 বিধি দেখছি যে বিচার্য বিষয় নির্ণয় নাকি মামলা নিষ্পত্তি কেন সমন দেওয়া হচ্ছে তার সমনে উল্লেখ থাকতে হবে, তবে স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালতে নিষ্পত্তির জন্য সমন দেওয়া হয়, কারণ সেখানে বিচার্য বিষয় গঠন করা হয় না। এই একটা বিষয়। এরপরে হলো আমরা 6-এ দেখছি যে সমনের মাধ্যমে বিবাদীর হাজিরার তারিখ নির্ধারণ করা হয়, এবং আমরা 7 বিধিতে দেখতেছি যে দলিল হাজির করার জন্য সমন দেওয়া হয়। এখন যে আমরা যে বিষয়টা সেটা হলো 5 আদেশের 9 বিধি দেখব, যেখানে বলা হয়েছে সমন জারির জন্য প্রেরণ হবে সার্ভিসের মাধ্যমে। সমন জারি হইতে পারে 30 দিনের মধ্যে, অবশ্যই সমন জারি হবে। এখন নতুন করে অ্যামেন্ডমেন্ট এসে ওই যে শর্ট মেসেজ, ভয়েস কল বা ইনস্ট্যান্ট মেসেজ, এই বিষয়গুলো এখানে যোগ হবে মোটামুটি। তাহলে আবার 17 আপনার এখানে দেখি, আচ্ছা আরো দেখি আমরা 10, 5 আদেশের 10 বিধিতে বলতেছে যে অবশ্যই বিচারক কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে এবং সিলমোহর যুক্ত হইতে হবে। 11-তে বলতেছে যে বিবাদীর সংখ্যা একাধিক হলে প্রত্যেকের প্রতি আলাদাভাবে সমন জারি করতে হবে। এবং 12-তে বলতেছে যে বিবাদীকে না পাওয়া গেলে কি করতে হবে? যদি বিবাদীকে না পাওয়া গেলে প্রতিনিধির নিকট সমন জারি করা যাবে। এরপরে বলতেছে হলো আপনার 15-তে বলতেছে পরিবারের সদস্যদের প্রতি, অর্থাৎ বিবাদীকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের নিকট সমনের কপি দেওয়া যাবে। এরপরে হলো আমরা 17-তে দেখতেছি যে যদি সমন নিতে যদি কেউ অস্বীকার করে তাহলে সমনের উল্টা পিঠে তার নাম ঠিকানা সমনটি আদালতে ফেরত পাঠাতে হবে। তবে যদি সমনের তলবীয় ব্যক্তিকে না পাওয়া যায় তাহলে সমন কপিটি লটকাইয়া দিতে হবে, এটা একটা বিষয়। এরপরে 18-তে বলতেছে পরিবারের যে সদস্যের নিকট সমন দেওয়া হলো তার নাম ঠিকানা, শনাক্তকারীর নাম ঠিকানা লিখে আনতে হবে। এবং 20-এ বলতেছে যখন ওনাকে তলবীয় ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না বিকল্পভাবে সমন জারি করতে হবে। আর 24-এ বলতেছে যদি কারাগারে থাকে, বিবাদী যদি কারাগারে থাকে তাহলে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন জারি করা যাবে। এরপরে হলো আমরা 30-এ দেখতেছিলাম হলো আপনার কি বলা আছে, লেটার অফ সমনের বিষয়টা বলা আছে, অর্থাৎ সমনের পরিবর্তে পত্র দেওয়ারও একটা বিধিবিধান আছে। এই হলো মোটামুটি সমন নিয়ে কথাবার্তা। এখন আমরা বিগত সনের প্রশ্ন কি আসছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি, তাইলে হবে। দেখেন সমন কি জিনিস। সমন হলো দেওয়ানি কার্যবিধির 27 ধারায় বলা হয়েছে যখন মোকদ্দমা সঠিকভাবে দায়ের করা হয় তখন সমনে উল্লেখিত দিনে বা বিবাদীকে হাজির হতে বা বাদীর দাবির জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। সাধারণত মোকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে
সমন ইস্যু করতে হবে। সমন ইস্যুর 30 দিনের মধ্যে আদালতের কর্মকর্তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা নতুন যে মাধ্যম আছে এই মাধ্যমগুলোর মাধ্যমে কি করতে হবে, প্রত্যেকটি সমনের সাথে আর্জির একটি নকল অথবা অনুমতি প্রদত্ত ও সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। তাইলে বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো কি, যদি পরীক্ষায় আছে যে সমন জারির পদ্ধতিগুলো কি, আদালতের মাধ্যমে সমন জারি 5 আদেশের 9 বিধিতে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে সমন জারি 5 আদেশের 9 ক বিধিতে বলা হয়েছে, লটকিয়ে সমন জারি 5 আদেশের 17 বিধিতে বলা হয়েছে, বিকল্প পদ্ধতিতে সমন জারি 5 আদেশের 20 বিধিতে বলা হয়েছে, পত্রের মাধ্যমে সমন জারি। এই কথাগুলো যদি আপনারা লিখে দিয়ে দিতে পারেন তাহলে মোটামুটি সমন জারির পদ্ধতি আলোচনা হয়ে যাবে। বলবেন যে আদালতের মাধ্যমে সমন জারি বলতে বুঝাইতেছে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 বিধি অনুসারে আদালতের ইখতিয়ারভুক্ত এলাকায় বসবাসরত বিবাদীর প্রতি আদালতের কর্মকর্তার মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিবাদীর প্রতি সমন জারি করা হয়। এছাড়াও আদালত উপযুক্ত মনে করলে ফ্যাক্স, ইমেল অথবা ইনস্ট্যান্ট ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ, এই ইস্যুগুলোর মাধ্যমে এখন সমন জারি করা যাবে। এরপরে হচ্ছে হলো ব্যক্তিগতভাবে সমন জারির, যেমন 5 আদেশের 9 ক বিধিতে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধির 1908-এর 2012 সালের সংশোধনীতে আপনার 9 ক বিধিটি সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে, ওখানে বলতেছে যে বাদী ব্যক্তিগতভাবে বিবাদীর প্রতি আদালতের অনুমতি সাপেক্ষে সমন জারি করতে পারে। যদি কোনো কারণে উক্ত পদ্ধতিতে সমন জারি করা সম্ভব না হয় তাহলে আদালত বাদীর আবেদনের ভিত্তিতে পুনরায় সমন জারির আদেশ দিতে পারবেন এবং 5 আদেশের 11 বিধি অনুযায়ী একাধিক বিবাদীর প্রতি সমন জারি করা যায়। 17তে বলতেছে যে যদি সে সমন নিতে না চায় তাহলে সে কি করতে হবে, একটা লটকিয়ে সমন জারি করতে হবে। যে কোথায় করতে হবে, বিবাদী বসবাসের স্থানে অথবা যেখানে বিবাদী ব্যবসা করে অথবা যেখানে লাভজনক কোনো কাজে নিয়োজিত আছেন ওই স্থানে। এরপরে হচ্ছে হলো আরেকটা হলো বিকল্প পদ্ধতিতে সমন জারি কি জিনিস, সেটা হলো 5 আদেশের 20 বিধিতে বিকল্প পদ্ধতিতে সমন জারির কথা বলা হয়েছে। অর্থাৎ বিকল্প পদ্ধতিতে সমন জারির জন্য আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ বলতেছে যে যে ক্ষেত্রে সমন জারি কর্মকর্তা সমন জারির সময় বিবাদীকে যথাযথ নিষ্ঠার পরেও খুঁজে পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার ক্ষমতা প্রাপ্ত এমন কোনো প্রতিনিধিও নেই যার নিকট সমন অর্পণ করা যাবে, সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে বিবাদীর গৃহের কোনো প্রকাশ্য স্থানে অথবা সে যে গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করছে বা ব্যবসা করছে বলে জানা যায় বা যা যে গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটা নকল লটকাইয়া জারি করবে, এটাই বিকল্প পদ্ধতিতে সমন জারি। অতঃপর সমন জারিকারক কর্মকর্তা সমনের মূল কপিটি সমন প্রদানকারী আদালতের নিকট ফেরত পাঠাবে এমন বিবৃতি যে সে বিকল্প পদ্ধতিতে সমন জারি সম্পূর্ণ হয়েছে। তাইলে মোটামুটি যখন সাধারণ কোনো পদ্ধতিতে বিবাদের প্রতি সমন জারি করা সম্ভব হয় না তখন মোকদ্দমার অহেতুক কাল বিলম্ব এড়ানোর জন্য বাদী আদালতে বিকল্প পদ্ধতিতে সমন জারি করতে পারে। এরপর হচ্ছে যেটা আমরা দেখছি পত্রের মাধ্যমে সমন জারি 5 আদেশের 30 বিধিতে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি 5 আদেশের 30 বিধি মতে আদালত বিবাদীর মর্যাদা বিবেচনা করে তার প্রতি সমন না দিয়ে সমনের বিকল্প হিসাবে বিচারক বা তার পক্ষে নিযুক্ত কোনো কর্মচারীর স্বাক্ষরযুক্ত কোনো পত্র প্রেরণ করতে পারে। উক্ত পত্রে সমনের সকল বিষয়বস্তু উল্লেখ করতে হবে যা সমনের মতোই গণ্য হবে। আদালতের ইচ্ছে অনুসারে অত্রপত্র ডাকযোগ্য বা অন্য যে কোনো বিবাদী বা সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত বিবাদের প্রতি বরাবর জারি করা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে সমনের বিধিবিধানগুলো এটা কোথায় আছে, এটা আমরা দেওয়ানি কার্যবিধির 27 ধারায় আছে, 27 থেকে কত পর্যন্ত 32 পর্যন্ত এই ধারাতেও বলা আছে সমন কিভাবে জারি হবে। পাশাপাশি তো এই যে আমরা 5 আদেশটা দেখছি ওখানেও বলা আছে কিভাবে সমন জারির পদ্ধতি বা কি কি বিষয় আছে, সব বিষয়গুলো এখানে আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে কেউ যদি সমন অমান্য করে তাইলে 32 ধারা অনুযায়ী তাকে কি করা হবে,
মানে 32 ধারা অনুযায়ী যার প্রতি সাক্ষ্য প্রদান বা দলিল দাখিলের জন্য সমন প্রদান করা হয়েছে তাকে উপস্থিত হতে বাধ্য করতে পারবেন এবং কি করা যাবে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে, তার সম্পদ ক্রয় বা বিক্রয় করতে পারবে, তাকে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারবে, তার হাজিরার জন্য জামানত প্রদানের আদেশ দিতে পারবেন এবং জামানত দিতে ব্যর্থ হলে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবেন। হ্যাঁ, তারপরে হলো এই যে 32 ধারার বিধান ছাড়াও দেওয়ানি কার্যবিধির 16 আদেশের 10 বিধি অনুযায়ী আদালত কোন সাক্ষীকে সমন অর্থাৎ অনুযায়ী হাজির হতে বাধ্য করতে কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই হলো মোটামুটি সমন নিয়ে কথাবার্তা। যেমন সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। 6ষ্ঠ এবং 14 বিজিএস পরীক্ষাতে আসছে, যদিও ইয়েতে আসে নাই। হ্যাঁ, বার কাউন্সিল কখনো পরীক্ষাতে লিখিত পরীক্ষায় আসে নাই। এবং সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে অবগত করা যায় সেটাও 14 বিজিএস এ আসছে এবং বলতেছে যে ঢাকার একটি আদালতে এক্স এর দখলে থাকা একটা দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু এক্স সমন মোতাবেক আদালতে উক্ত আদেশ পালনে ব্যর্থ হন, তাহলে তার কি হবে? যেটা আমরা একটু আগে বললাম, 32 অনুযায়ী তাকে কি করা যাবে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন, তার সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ 500 টাকা জরিমানা করতে পারবেন। এই বিষয়গুলো হলো মোটামুটি কথাবার্তা। আশা করছি বুঝতে পেরেছেন। এর বাইরে আর কোনো প্রশ্ন নাই, আমরা সমনের গল্প শেষ। এরপরে এখানে এখানে আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। টিপিসির লিখিত মাস্টার থেকে যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা আমি এই জায়গা থেকে সিলেক্ট করছি, ওই জায়গা থেকে আমি পড়তেছি। ঠিক আছে, আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি যে যে এখতিয়ার বলতে কি বুঝেন। হ্যাঁ, আদালতের এখতিয়ার বলতে আপনি কি বুঝেন? বার কাউন্সিল 2015/6 সালে আসছে এবং আর্থিক ইখতিয়ার সহ বাংলাদেশের দেওয়ানি আদালত সমূহের নাম লিখুন। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, মোটামুটি কথা ঘুরিপিড়ি অনেক কথা। আর এখতিয়ার বলতে আসলে কি বুঝায় যদি আমরা একদম সহজে মনে রাখার চেষ্টা করি, সেটা হলো শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা রাখতে হবে। এটা হলো আপনার এখতিয়ার। আপনি এটা শুনানি এবং নিষ্পত্তি করবে, মানে কার্যটা শুনবে এবং কথা বলে শেষ করবে। হ্যাঁ, শুনি আর কি। যদি এটাকে শর্ট করতে যাই তাহলে হলো শুনি, অর্থাৎ শুনানি এবং নিষ্পত্তি, এই দুইটা কিছু বললে সেটা হলো ইখতিয়ার। এই দুইটা শব্দ আপনাকে মাথায় রাখতে হবে। ইখতিয়ার বলতে কি বুঝেন যদি আসে। এরপরে হলো ধরেন দেওয়ানি আদালতের ইখতিয়ার কি কি উপায়ে বিভক্ত করা যায়, এগুলো কি কি বিষয় আছে, এগুলো বিষয়গত ইখতিয়ার হইতে পারে, আত্মিক হইতে পারে, আঞ্চলিক হইতে পারে, আদি হইতে পারে, আপিল ইখতিয়ার, এই বিষয়গুলো লিখলাম। এরপরে হলো দেওয়ানি ইখতিয়ার। বাংলাদেশে দেওয়ানি আদালত সমূহের নাম লিখেন। আমরা দি সিভিল কোডস অ্যাক্ট 1887 এর 3 ধারায় 5 ধরনের দেওয়ানি কি আছে, আদালত রয়েছে। সিনিয়র সহকারী পরে যান স্যার, এডি ওকে আছে, কষ্ট হয়ে গেছে, সামনের দিকে আগাই স্যার। ওকে ওকে, না সেটাই বলতেছিলাম। এরপরে হলো দেওয়ানি আদালতের আর্থিক ইখতিয়ার কোনগুলো। আর্থিক ইখতিয়ারও সেম, আপনার হলো দি সিভিল কোডস অ্যাক্ট 1887 এর 18-19 ধারাতে বলা আছে যে আসলে এখানে আর্থিক ইখতিয়ার কোনগুলো হবে। হ্যাঁ, তারা কত টাকা পর্যন্ত হলে কি হবে। এরপরে আমরা ধারা 15 দেখছি যে সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হয় এবং ধারা 6 দেখছি কোন আদালত তার নির্ধারিত আর্থিক ইখতিয়ারের বেশি মূল্য সম্পন্ন বিষয়বস্তুর মামলার বিচার করবে না। তাহলে 15 এবং 6 একটু মিলিয়ে দেখবেন। জি, 6 হচ্ছে আর্থিক এখতিয়ার আর 16 থেকে 20 হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। জি, আমি এখন কি বলছি, না আপনি বলছেন মানে আর্থিক এখতিয়ারের কথা বলছেন হচ্ছে 16 থেকে 20। না না, তা তো আমি 18-19 বলছি। দি সিভিল কোডস অ্যাক্ট 1887 এর, এটা দেওয়ানি কার্যবিধি নয়। এটার 18-19-এ আর্থিক ইখতিয়ারের কথা বলা আছে, আমি সেটাই বলছি। এবং ধারা 15-তে বলতেছি যে অবশ্যই সর্বনিম্ন মানে অর্থাৎ যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ে আদালতে মামলা দায়ের করতে হবে, সেটা 15 ধারাতে বলা আছে। এবং ধারা 6-এ বলা আছে যে কোনো আদালত তার নির্ধারিত আর্থিক ইখতিয়ারের বেশি মূল্য সম্পন্ন বিষয়বস্তু বিষয়ক মামলার বিচার করবে না। সেটাই বলতেছিলাম আর কি।
আমরা বিগত সনের প্রশ্নগুলো, এরপরে আর্থিক ইখতিয়ারের বিষয়গুলো যে সিভিল কোর্টস অ্যাক্টের 19-এ বলতেছে যে এখন নতুন করে অ্যামেন্ডমেন্ট সহকারে 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজের আদালতে, তারপরে হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজ আদালতে, এবং 25 লক্ষের উপরে হইলে যুগ্ম। এটা 18-তে বলা আছে, ধারা 18-তে বলা আছে। এই হলো কথাবার্তা। এখন পরীক্ষায় আসছে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, সেটা অ্যাডভোকেটশিপ 2005, 2006, 2005 অ্যাক্ট 15 এগুলাতে আসছে। হ্যাঁ, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায়, এখানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝায় সেটা আপনাকে জানতে গেলে আপনি দেওয়ানি কার্যবিধি ধারা 9 যদি বুঝেন তাইলে মোটামুটি হয়ে যাবে। আমরা বলছিলাম রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, ওই যে নাটক কম করো পিও, বুঝেন নাই, প্রপার্টি আর হলো অফিস, এই দুটো বিষয়গুলো নিয়ে যদি কখনো সমস্যা হয় আর আপনার মোটামুটি দেওয়ানি মামলা করা যাবে। তবে দেওয়ানি বাড়িতে না থাকলে বলতেছে যে আসলে সব ধরনের মামলায় দেওয়ানি আদালত নিতে পারে আর কি। আমরা একটু দেখার চেষ্টা করি যে দেওয়ানি কার্যবিধির ধারা 9 অনুযায়ী যে সমস্ত মামলা দেওয়ানি আদালতে বিচারের জন্য গ্রহণ করতে প্রকাশ্য বা পরোক্ষভাবে নিষেধ আছে, ওইগুলো ছাড়া সমস্ত প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালত বিচার করবে। এই হলো কথাবার্তা। যেমন রূপক অর্থে এখানে কি শব্দটা কি বলছেন? মানে বলতেছি যে রূপক করতে বলতেছিলাম ওই যে নাটক কম করো ফিও, ফিও ও নাটক কম করো। মানে মানে একটা 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 ডায়লগ ভাইরাল হয়েছিল আর কি, ফিও মানে নাটক কম করো ফিও, এরকম একটা ডায়লগ আর কি। এই জন্য ফি আর ও, ওই এই দুইটাই আর কি, একটা হলো প্রপার্টি আর একটা হলো অফিস, মজা করে বলতেছিলাম আর কি। ঠিক আছে, তাইলে বলতেছে যে আসলে 9 ধারাতে বলতেছে যে আপনার বাড়িতে না থাকলে, নিষেধ না থাকলে সমস্ত প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে বিচার করবে। এই হলো কথাবার্তা। এরপরে বলা যায় আইনে প্রত্যক্ষ বা পরোক্ষ বাধা সাপেক্ষে সকল প্রকার সম্পত্তির অধিকার বা পদের অধিকার সম্পর্কিত মামলা দেওয়ানি প্রকৃতির মামলা। ঠিক আছে, যেমন রাইট টু প্রপার্টির উল্লেখ করা হয়েছে, সম্পত্তি গণ্য করা যাবে বা কোনো ব্যাখ্যা বা উক্ত ধারা উল্লেখ নাই উচ্চ আদালতের সিদ্ধান্তে সম্পত্তি বলতে স্থাবর অস্থাবর সম্পত্তি, প্যাটেন্ট অধিকার, কপিরাইট, ট্রেডমার্ক, ভোটের অধিকার ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। আর রাইট টু অফিস বলতে বুঝাইতেছে হলো যেমন কোন কর্মচারী কর্মকর্তার অধিকার কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট বিধি বিধান রয়েছে, ওই ধরনের কোন কর্মচারী কর্মকর্তা যদি ওই বিধানে বর্ণিত প্রক্রিয়া ব্যতীত বরখাস্ত করা হয় তাহলে দেওয়ানি আদালতে তার ওই অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করতে পারবে। এছাড়াও ধর্মীয় কারণে বা বিবেচনায় যদি কোনো ব্যক্তি কোনো সম্মাননা দেওয়া হয় তাহলে শুধুমাত্র সম্মাননা খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা চলবে না। যদি কোনো ধর্মীয় পদের সঙ্গে সম্মানী সুযোগ সুবিধা ভাতা ইত্যাদি জড়িত থাকে তাহলে উনি মামলা করতে পারবে। এ হলো মোটামুটি। তাইলে আমরা দেখতে পারতেছি যে যে দি এক্সক্লুশন অফ জুরিডিকশন অফ এ সিভিল কোর্ট টু এন্টারটেইন সিভিল কেসেস শুড নট বি রেডিলি ইনফারেড। তাইলে দি কোড অফ সিভিল প্রসিডিওর 9 ধারার আলোকে বক্তব্যটি যথার্থ, এটাই বলতেছে। অর্থাৎ ওই যে বাড়িতে না হলে সব ধরনের মামলার বিচার করতে পারবে। এরপরে পরীক্ষায় আসতে পারে, সরাসরি যদি পরীক্ষায় আসে যে প্রত্যেক মামলা বিচার করিবার ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, ধারা 15 যদি পড়েন গল্প শেষ। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো স্থাবর সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে আদালতের এখতিয়ার বিধানগুলো। তাইলে আমরা এখানে হলো যে আঞ্চলিক ইখতিয়ারের বিধানগুলো যে কোথায় কোথায় মামলা করা হবে সেটা 16 থেকে 20 ধারা পর্যন্ত যদি আপনারা বুঝেন যে এই হলো মোটামুটি গল্প শেষ, কোথায় কোথায় মামলা করবেন। এই দেখেন আমরা দেখি 16 ধারাতে যাই যে বিষয়বস্তু যেখানে মোকদ্দমা সেখানেই করতে হবে। এটা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা, স্থাবর সম্পত্তি বাটোয়ারার মোকদ্দমা, বা স্থাবর সম্পত্তি বন্ধক চাঁদ সম্পর্কিত দায় পরিশোধ বিক্রয়, অথবা বন্ধক মুক্তির জন্য মোকদ্দমা, যেখানে মোকদ্দমার কারণ পূর্ণভাবে অথবা আংশিকভাবে উদ্ভব হয়েছে সেই সমস্ত আদালতের মোকদ্দমা দায়ের করতে হবে, অথবা
আপনার হলো স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের মোকদ্দমা বা স্থাবর সম্পত্তিতে ক্ষতির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা, আটক বা আটককৃত অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা। তাইলে বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে সেটাই হলো 16 ধারার বিষয়বস্তু। 17 ধারাতে বলতেছে যে বিভিন্ন আদালতের ইখতিয়ারে অবস্থিত, বিভিন্ন আদালতের ইখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা সেগুলা আপনার যে কোনো একটা আদালতে করা যাবে যদি বিভিন্ন আদালতের মধ্যে এখতিয়ারের মধ্যে থাকে। আর যেটা অনিশ্চিত, 18তে বলতেছে যে আপনি হলো অনিশ্চিত, বুঝতে পারতেছেন না যে কোথায় আসলে মামলাটা করা যায়, সেই বিষয়টাই হচ্ছে হলো এখানকার গল্প। তাহলে আর এখানে স্যার মামলা করার প্রয়োজন দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। 3টি বিষয় কি কি স্যার একটু বলবেন? জি সরি, এখানে বিষয়টা হলো যে এই স্থাবর সম্পত্তি নিয়ে দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে এখতিয়ার, আদালতের এখতিয়ার সংক্রান্ত বিধানগুলো আলোচনা করুন। এই প্রশ্নটার ভিতরে মামলা করার প্রয়োজন দেখা দিলে 3টি বিষয় দেখতে হবে। প্রথমত মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা। রাইট রাইট রাইট। এরপরে দেখতে হবে যে মামলাটি কোন আদালতের আঞ্চলিক ইখতিয়ারে অন্তর্ভুক্ত, এর অঞ্চলটা কোথায় এটা আপনি দেখবেন। এরপরে এটা হলো মূল্যমানটা আপনি একটু দেখবেন। এরপরে দেখি আপনি মামলা দায়ের করবেন। আপনার কাছে আপনার ক্লায়েন্ট আসছে, আপনি দেখবেন যে আসলে এটা দেওয়ানি প্রকৃতির কিনা। যদি দেওয়ানি প্রকৃতির না হয় সেটা ক্রিমিনাল মামলা করতে হবে, তাকে পরামর্শ দিতে হবে। এরপরে যদি দেওয়ানি প্রকৃতির হয় আপনি আঞ্চলিক ইখতিয়ারটা দেখবেন, আসলে ঘটনাটা ঘটছে কোথায়, জায়গাটা কোথায় আছে, এটা এটা দেখবেন। আপনি দেখে আপনি সিদ্ধান্ত নিবেন। এরপরে হলো দেখবেন যে মূল্যমান কত আছে, আপনি কোর্ট সিলেক্ট করতে হবে। এরপরে হলো বাকি কার্যক্রম করতে হবে আর কি। এই হলো কথাবার্তা আর কি, বুঝছেন? স্যার স্যার এই যে 145 ধারার যে দরখাস্তর ক্ষেত্রে এইনো কিন্তু অনেকেই কন্ট্রাডিকশন বাইজা দেবো স্যার। এটা আসলে মামলা পার্টি যখন আসছে তাদের কথাবার্তা শুনে মামলা নির্ধারণ করা কিন্তু কঠিন কাজ। না না, মামলা নির্ধারণ বলতে আপনার কাছে আসবে, এসে বলবে যে হয়তো কেউ এসে বলবো যে আমি জায়গা থেকে বেদখল হয়েছি, তাইলে আপনার কাছে অনেকগুলো প্রতিকার আছে। আপনি চাইলে ফৌজদারি মামলা করতে পারেন, বেদখলটা কয়দিনের মধ্যে হয়েছে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে না আমি 2 মাসের মধ্যে, আমাকে বেদখল এখনো হয় নাই, 2 মাস এখনো যায় নাই, আমাকে বেদখল করছে, আমার এই জায়গার মধ্যে শান্তি ভঙ্গের আশঙ্কা আছে। তাহলে আপনি মামলা করে ফেলবেন, চাইলে আপনি 145 করতে পারবেন। এরপরে দেখলেন যে আপনি একটা জায়গাতে কন্টিনিউ দখলে আছেন, আপনার কাগজপাতি ওইভাবে নাই, বাট আপনি এখানে ইমার্জেন্সি এখনো আরো কিছুদিন থাকা দরকার। তো এই জন্য আপনি আসছেন, আপনার কাছে আসছে, আপনি বলবেন যে তাইলে অসুবিধা নয়, আমরা এসআর একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা 9 ধারায় মামলা করে দিতে পারি। এটা একটা বিষয়। এরপরে মোটামুটি আরো আমরা দেখছিলাম না যে ফৌজদারি কার্যবিধির যে যখন আপনার দখলটা ফিরিয়ে দেওয়ার 522-এও ওখানে দখল ফিরিয়ে দেওয়ার একটা বিষয় আছে, অর্থাৎ দ্বন্দ্বর পাশাপাশি দখল ফিরিয়ে দেওয়ার জন্য ওই জায়গাতেও বিধিবিধান আছে। এরপরে আপনি দেখবেন যে আসলে উনি চাইতেছেটা কি। উনি বলে যে না আমি আমি শুধু দখল চাই না, আমি কি চাই, দখলের পাশাপাশি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা আমি দুটোই চাই। বা আপনি তখন তার পরিস্থিতি অনুযায়ী তাকে পরামর্শ দিবেন যে আপনি মামলা এটা করেন, আপনার কাগজপাতি আছে, তাইলে আপনি মামলা 8 ধারার সাথে আপনি দখল চান, হ্যাঁ 842 ধারা একসাথে করেন। হ্যাঁ এই হলো বিষয়। আপনি যদি কোনো একটা চুক্তি বলবৎের মামলা করতে হলে আপনি বলবেন যে তাইলে আপনি 12 ধারা অনুযায়ী আপনি চুক্তি বলবৎের মামলা করতে পারেন, পাশাপাশি আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন। হ্যাঁ আপনি যদি কোনো একটা দলিল নিয়ে সমস্যা হলে আপনি দলিল সংশোধনের মামলা করার জন্য পরামর্শ দিবেন। আপনি যদি কোনো দলিল যদি ভুয়া দলিল কেউ যদি তৈরি করে, তাহলে আপনি দলিল বাতিলের মামলা চাইতে পারবেন। আপনি যদি পক্ষ হন তাইলে আপনি দলিলটা বাতিল চাইবেন। এরপরে যদি পক্ষ যদি না হন, দলিলটা যদি অর্ডিনেন্সকৃত হয়, তাহলে জাস্ট শুধু ঘোষণা চাইলেই হবে। এরপরে আপনাকে কেউ হুমকি দুমকি দিচ্ছে বিভিন্ন সময়, আপনার জায়গাটা ওনার বলে দাবি করতেছে, তাইলে আপনি একটা ঘোষণা চাইবেন সরাসরি 42 ধারায়। হ্যাঁ এই হলো কাহিনী। আর আপনি দেখতেছেন যে কাউকে আপনি উচ্ছেদ করাই দিবেন, হ্যাঁ আপনি তাইলে ওখানে আপনি রেস্টিটিউশনের মামলা করতে পারবেন, যে এখানে আপনার ওই যে যেটা 55 ধারাতে মামলা করতে পারবেন, যেটা হলো বাধ্যবাধকতার মামলা। হ্যাঁ এটা করা হোক, এটা করা না হোক, এভাবে। আর আপনি যদি কোন না এখানে আমি যা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারি, যে একদম কখনো যেন এমন নিষেধাজ্ঞা দেওয়া হোক সে যেন কখনো আসতে না পারে, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। এরপরে আপনি নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার মামলা করতে পারেন, যেন সে যেন
অন্য কোথাও গান বাজনা করতে না পারে, আপনার সাথে কন্ট্যাক্টটা যেন উনি না করলে, এই যে বিষয়বস্তুগুলো দেখে আপনি মারামারি হইলে আপনি ফৌজদারিতে চলে যাবেন, আপনি সিভিল সংক্রান্ত হইলে সিভিলে চলে যাবেন, সিভিল হইলে ঘটনা কি সেগুলো দেখবেন। ঘুরি ফিরে আসলে কোর্টের মধ্যে মামলায় এই টাইপেরই মামলা হয়। আর কিছু জিনিস মনে করেন স্পেশাল পাওয়ার অ্যাক্টে, নারী শিশুতে, তরিন আদালত, বিভিন্ন এখন যেগুলো স্পেশাল পাওয়ার অ্যাক্টে যে বিধিবিধানগুলো আছে, ওই জায়গা গেলে ওই কোর্টে চলে যাবেন, ওই অনুযায়ী মামলা, আপনার যৌতুকের মামলা, নারী শিশুর মামলা, এই পারিবারিক আদালতের মামলা, হ্যাঁ, দাম্পত্য পুনরুদ্ধারের মামলা, এগুলো যখন আপনি প্র্যাকটিসে যাবেন তখন আপনি আদার যে সাবজেক্ট গুলো আছে, বিষয়গুলো আছে, ওগুলো বুঝলে আপনি এই করতে পারবেন। আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন, আহ, সরকারি কর্মচারী টট জাতীয় কার্যকলাপের জন্য, হ্যাঁ, কোন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যায়, তাইলে ক্ষতিপূরণের মোকদ্দমার এখানে ব্যক্তি বা অস্থাবর পাইলেই এই দুটো জিনিস মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি যখন ব্যক্তি বা অস্থাবর পাইবেন তখন হয়ে যাবে হলো এই যে যদি যখন ক্ষতিপূরণের কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো অস্থাবরের মধ্যে যদি কোনো ক্ষতিপূরণের মামলা করতে চান, তাইলে আপনি 19 ধারাতে এখানে বলা আছে কোথায় মামলা টামলা করবেন, সেই বিষয়গুলো এখানে আছে। আর যখন দেখবেন যে আপনি 19 ধারাতে করতে পারতেছেন না, আপনি তখন 20 ধারাতে করতে পারবেন। 20 ধারা কি বলা আছে? 20 ধারা করতে পারবেন না, 20 ধারাতে নিয়ম বলা আছে আপনি কি করবেন। এখানে বলতেছে যে আসলে যখন বিবাদী, যখন আপনার অনেকগুলো বিবাদী হইলে ওই বিবাদীর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ওনারা কোথায় ব্যবসা বাণিজ্য করছে ওটার উপর ডিপেন্ড করে আপনার ওই মামলাটা কোন জায়গায় করবেন সেটাই আপনি এখানে নির্দিষ্ট করবেন। বিবাদীরা যেখানে বসবাস করছে ওই জায়গাগুলো দেখার চেষ্টা করবেন। এ হলো মোটামুটি। প্রশ্ন আসতে পারে আবার 19-20 থেকে একটা প্রশ্ন, ধারা 19 এবং ধারা 20 থেকে প্রশ্ন আসতে পারে। দেওয়ানি কার্যবিধির 20 ধারার বিধান আলোচনা করুন এবং ক্ষতিপূরণের মোকদ্দমা আহ, আহ, করা যায় এবার সরকারের বিরুদ্ধে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এরপরে হলো এক আদালত থেকে অন্য আদালতের মামলা স্থানান্তরের বিষয়গুলো 22 থেকে 22-23-24 এই বিষয়গুলোতে বলা আছে। 22-এ বলতেছে হলো বিবাদী মামলাটা করবে, তবে এখানে নোটিশ, অপর পক্ষকে নোটিশ টোটিশ দিতে হবে। 23-এ আপনি মামলাটা কোথায় করবেন সেটা মানে সরি, আপনার ইয়াটা কোথায় স্থানান্তর করবেন, হ্যাঁ, কোন আদালতে স্থানান্তর করবেন সেটার উপর ডিপেন্ড করে 23-এ আপনি একই জেলা হলে জেলাতে আবেদন করতে পারবেন, ভিন্ন জেলায় হইলে হাইকোর্টে আপনাকে আবেদন করতে হবে। আর 24-এ হলো বাদী বিবাদী উভয়ে বা আদালত সুমোটো হইয়েও মামলা ট্রান্সফার করতে পারে। এই বিষয়ে বিধিবিধানগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এরপর হলো কখন আদালতের ইখতিয়ারের বিষয়ে আপত্তি করা যায়, এটা দেওয়ানি কার্যবিধির আপনার হলো 21 ধারাতে বলা আছে। আপনাকে কি করতে হবে? একটা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে এটা উত্থাপন করতে হবে, নয়তো পরবর্তীতে আপিল বাড়ি, বিশাল আদালত মোকদ্দমা দায়েরের স্থান, ইখতিয়ার ইত্যাদি সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। এই বিষয়টা দেখতে পারেন। এরপর হলো একটি মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি? হ্যাঁ, এখানে বলতেছে দেওয়ানি কার্যবিধির আদেশ 1 এবং বিধি 1 অনুযায়ী প্রতিপক্ষ ব্যক্তি বাদী হিসাবে পক্ষভুক্ত হতে পারে, এতে কোনো সমস্যা নাই। মোকদ্দমার প্রত্যেক বাদীর দাবিকৃত প্রতিকার একই কাজ বা লেনদেন হতে যখন উদ্ভূত হয় এবং মোকদ্দমাটি যদি এমন হয় যে যদি উক্ত ব্যক্তি পৃথক মোকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হয়। এরপরে পরীক্ষায় আসছে ওয়ান পার্সন মেস টু or depend on behalf of all same interest। কি বলতেছে? ওই যে আপনার রিপ্রেজেন্টেটিভ মামলা, অর্থাৎ এক আদেশের 8 বিধিতে বলা আছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়েরের কথা, এটা দিয়ে বলা আছে। এই যখন মোকদ্দমার অবশ্যই একাধিক পক্ষ থাকতে হবে, একই স্বার্থ থাকবে, আদালতের অনুমতি নিয়ে এবং বাদীর খরচ বা নোটিশ দিতে হবে, এই বিষয়গুলো আসছে। এরপরে হলো মোকদ্দমার কারণ কি? এটাও টিকা আকারে অনেকবার 2004, 2005, 2006, 2007, 2009 প্রশ্ন আসছে। মোকদ্দমার কজ অফ অ্যাকশনটা কি? এটা একটু দেখতে পারেন যে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বাদী একটি মামলা তার পক্ষে আদালতের রায় পেতে ইচ্ছা করে, সেসব বিষয় সমষ্টিকে নালিশের কারণ, মোকদ্দমার কারণ, কজ অফ অ্যাকশন বলে। হ্যাঁ, দাবি সমর্থনের মূল বিষয়গুলো হলো নালিশের কারণ। মূল বিষয়গুলো প্রমাণ করতে যেসব সাক্ষ্য প্রয়োজন হবে তা মোকদ্দমার কারণ নয়। তাহলে আমরা 7 আদেশের 11 অনুযায়ী মোকদ্দমার আর্জিতে বাদী মোকদ্দমার কারণ উল্লেখ না করলে আর্জি
খারিজ করে দিবেন। এটা একটু দেখতে পারেন। এরপরে পরীক্ষায় সরাসরি আসতে পারে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি, আমরা যেটা বললাম 19 ধারাতে, যে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্ট ক্ষতিপূরণের মোকদ্দমা, এর বিধানগুলো আলোচনা করুন। এটা একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা পরীক্ষায় আসতে পারে যে দেওয়ানি কার্যবিধির 1908 ধারা 19 অনুযায়ী ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি আদালতের ইখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের ইখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে, যেখানে ব্যবসা চললে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে বাদী তার অনুসারে দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। যেমন চট্টগ্রামের বসবাসকারী জনাব করিম যদি আহ, ঢাকায় জনাব রহিমের মানহানিকর বিবৃতি প্রকাশ করে, তাইলে ঢাকা এবং চট্টগ্রাম উভয় জায়গাতে মামলা করা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে হলো ট্রান্সপোজিশন অফ পার্টিস, অর্থাৎ কি কি বলা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাদীকে আহ, বিবাদীকে বিবাদী শ্রেণীভুক্ত করার বা বিবাদীকে বাদী শ্রেণীভুক্ত করার প্রয়োজন হইতে পারে, অর্থাৎ একে অপরের মানে ট্রান্সফার হইতে পারে, এটাকে বলা হয় ট্রান্সপোজিশন অফ পার্টিস। এটাও করার সুযোগ আছে। অনেক সময় বাটোয়ারার মামলা টামলাগুলোতে এরকম বাদীকে বিবাদী, বিবাদীকে বাদী এরকম ট্রান্সফার করার সুযোগ আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে নেসেসারি অফ পার্টিস কি জিনিস, এটাও গুরুত্বপূর্ণ আছে। যার উপস্থিতি মোকদ্দমার গঠনের জন্য অপরিহার্য, যার বিরুদ্ধে মোকদ্দমার কোনো প্রতিকার চাওয়া হয় এবং যাকে ছাড়া বা যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকর আদেশ দেওয়া যায় না, তাকে নেসেসারি পার্টিস বা প্রয়োজনীয় পক্ষ বলা হয়। যেমন বাটোয়ারা মোকদ্দমায় বাটোয়ারা সংক্রান্ত ভূমির সকল শরিক বা আবশ্যকীয় পক্ষ হলো প্রয়োজনীয় পক্ষ। এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় অনেক সময় দিতে পারে যে এগুলো জানেন কিনা, এগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা। আর এটা হলো প্রপার পার্টিস কি জিনিস, যার অনুপস্থিতিতে একটি কার্যকর আদেশ প্রদান করা যায়, কিন্তু মোকদ্দমার বিরোধীয় বিষয়ে একটি সম্পূর্ণ বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানে যার উপস্থিতির প্রয়োজন তাকে যথাযথ পক্ষ বলা হয়। যেমন মালিক কর্তৃক ভাড়াটিয়ার বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের মামলায় ভাড়াটিয়া যদি অপর কোনো ব্যক্তিকে ভাড়া দেয়, তাহলে সাব টেনেন্ট হলো যথাযথ পক্ষ। এটা একটা বিষয়। আর প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা নিয়ে ইতিমধ্যে আমরা কথাবার্তা বলে ফেলেছি। এরপরে নন জয়েন্ডার মিড জয়েন্ডার কি জিনিস সেটা আপনারা জানেন। নন জয়েন্ডার মিড জয়েন্ডার যদি হয়, হ্যাঁ, অপসংযোগ বা অসংযোগ, যখন আপনি কি করবেন অসংযোগ করে ফেলবেন, যখন কোন মোকদ্দমার প্রয়োজনীয় বা আবশ্যকীয় পক্ষ অথবা যথাযথ পক্ষকে উক্ত মোকদ্দমায় পক্ষভুক্ত করা না হয়, তখন তাকে বলা হয় নন জয়েন্ডার বা অসংযোগ বলা হয়। আর উল্টোপাল্টা আপনি জয়েন করে ফেললে তাকে হলো অপসংযোগ বলা হয়। এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসতে পারে। এগুলো একাদেশের আপনার 10 বিধিতে এদেরকে নতুন করে সংযুক্ত করা হয় এবং কি অপ্রয়োজনীয় হলে এদেরকে বাদ দেওয়া হয়। আমরা এগুলো পিলি পড়ার সময় বলছিলাম। এরপরে হলো আমরা একাদেশের 13 বিধিটাও একটু দেখবো, যে নন জয়েন্ডার মিড জয়েন্ডার সম্পর্কে কোনো আপত্তি করলে সেগুলো কি করতে হবে, আপনাকে বিচার্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে বা নির্ধারণের পূর্বেই এই আপত্তিগুলো উত্থাপন করতে হবে। না হলে আপনার যথাসময়ে উত্থাপন না করলে আপনার এটা পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে, দাবি পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে। এ হলো কথাবার্তা। প্রশ্ন এগুলোর মধ্যে আসতে পারে। এরপরে সমস্যামূলক প্রশ্ন আসছিল 12 বিজিএস একটা, যে দেখেন আহ আবুল বাবুল যথাক্রমে ঢাকা বা চট্টগ্রামের ব্যবসায়ী, আমরা এটা ইতিমধ্যে পড়ে ফেলেছি। হ্যাঁ, দেখেন এখানে বি তার ঢাকাস্থ প্রতিনিধির এর নিকট থেকে পণ্য ক্রয় করে, অর্থাৎ বাবুল ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে আবুলের নিকট থেকে পণ্য ক্রয় করে, আবুলকে অনুরোধ করে যে পণ্যসমূহ বাংলাদেশের বিমানের নিকট তাকে সরবরাহ করতে। সেই অনুসারে আবুল পণ্য সরবরাহ করে, কিন্তু বাবুল পণ্য সমূহের মূল্য আবুলকে পরিশোধে অস্বীকৃতি জানায়। এখন এই যে আবুলের টাকা আদায়ের জন্য বাবুলের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে চায়, তাহলে আবুল কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? এখানে দেখেন 20 ধারা অনুযায়ী বিবাদী যে আদালতের স্থানীয় সীমায় বসবাস করে বা লাভজনক কাজ চালায় সেখানে করতে পারবে, অথবা যেখানে কারণ উদ্ভব হয়েছে সেখানে করতে পারবে, অর্থাৎ দু জায়গায় করা যাবে, কোনো সমস্যা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। আর পরের প্রশ্নটা দেখেন একটু, এখানে ওই যে ওষুধ কিনেছিল যে ফি একজন রুগী যিনি নোয়াখালী জেলার বাসিন্দা, এই জায়গাগুলো দেখেন এখানে কি লাস্টে কি বলতেছে,
কোথায় মামলাটা করবে? এই যে ক্ষতিপূরণের মামলা করতে পারবে 19 ধারাতে বলা আছে। এই যে এই সবগুলো জায়গাতে করা যাবে, যেখানে যেখানে যার সাথে যে রিলেশন সবগুলো জায়গাতেই করার সুযোগ আছে। এরপর হলো মামলা ট্রান্সফারের একটা প্রশ্ন আসছে যে ডি এবং সি যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামের ব্যবসায়ী সি তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ে চুক্তি করেন। এখন চুক্তি মোতাবেক ডি তা সরবরাহ করলে সি তার মূল্য পরিশোধ করে নিয়ে ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা দায়ের করেছেন। এখন সি চাইলে, বিবাদী চাইলে উনি ওনার মামলাটা কোথায় নিয়ে যেতে পারবেন? উনি ওনার এলাকায় মামলাটা নিয়ে যেতে পারবেন। বাদীর এখানে 22 বিবাদীর এখানে সুযোগ আছে। যে বিবাদী উনি চাইলে ওনার পছন্দ অনুযায়ী উনি মামলাটা ট্রান্সফার করতে পারবে। এই হলো 22 গল্প। ঠিক আছে, এরপরে এরপরে পরীক্ষা আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আবুল তার বাড়ি বাবুলকে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 2006, 2007 সালে সমুদয় ভাড়া বাকি অপরিশোধিত থাকে। সে শুধু 1 মাসের ভাড়ার জন্য মানে কি করলো? 2008 সালে আবুল বাবুলের বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। এই ক্ষেত্রে পরবর্তীতে কি উনি 2005, 2007 সালে ভাড়ার জন্য মামলা করতে পারবেন না? এই ক্ষেত্রে উনি আর মামলা করার কোনো সুযোগ নাই, যেটা আমরা দুই জায়গায় দেখেছিলাম। এটা হলো ওই যে কনস্ট্রাকটিভ জুডিকারের মতোই বিষয়টা। তবে এখানে আরো কিছু জায়গাতে বলা আছে যে আপনার হলো আদেশ 2-এর 1-2 বিধিতেও এমন ভাবে গঠন করতে হবে যেন বিরোধযুক্ত বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে বিষয়ে ভবিষ্যতে আর কোনো মোকদ্দমা করতে না হয়। মোকদ্দমা করার সময় বাদীকে তার দাবির সম্পূর্ণ অংশ চাইতে হবে। বাদী যদি তার দাবির কোনো অংশ বাদ দেয়, তাইলে ইচ্ছাকৃতভাবে ছাড় দেয়, তাইলে বুঝতে হবে যে সে দাবিটা পরিত্যাগ করেছে। এছাড়াও আদেশ 2-এর বিধি 2 এবং 3-এর বাদী একাধিক প্রতিকারের জন্য মোকদ্দমা দায়ের করার অধিকারী, কিন্তু সে যখন করবে না তাহলে তার পরবর্তীতে উনি 2005 বা 2007 সালের জন্য আর মোকদ্দমা করতে পারবে না। এটা হলো বিষয়। এই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষায় আসার মতো, একটু দেখতে পারেন। তাহলে আমরা মোটামুটি দেখে গেছি। এখন আমরা একটু রেস সাব জুডিস নিয়ে আমরা একটু কথা বলি, অর্থাৎ স্থগিত রাখা, মোকদ্দমা স্থগিতের যে বিষয়গুলো আছে এটা 10 ধারাতে বলা আছে। অর্থাৎ একই বিচার্য বিষয়, একই পক্ষগণ বা বিচারাধীন কোনো মোকদ্দমা থাকবে, পরবর্তীতে আপনি কি করতে পারবেন না, এটা নিয়ে মামলা করতে পারবেন না। এটাই হচ্ছে হলো রেস সাব জুডিস। অর্থাৎ মামলাটা এখনো নিষ্পত্তি হয় নাই, বাট একটা মামলা অন্য একটা আদালতে চলমান আছে, পরবর্তীতে আপনি এটা মামলা করতে পারবেন না। এগুলোই হলো বলা আছে। আর আর 12 ধারাটা একটুখানি করে একটু দেখতে পারেন। ওই যে অতিরিক্ত মোকদ্দমা মানে বার টু ফার্দার সুট, 12 ধারাটা একটু দেখতে পারেন। এখানে কখন আসতে পারে এটা হালকা করে একটু দেখতে পারেন। যদি কখনো চলেও আসতে পারে, তবে কখনো আসে নাই, এটা দেখতে পারেন 12 ধারার বিষয়টা। আর আমরা পাস করে দেন স্যার, সামনে দিন। আচ্ছা, আপনারা হলো রেস জুডিকাটার বিষয়টা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার মোটামুটি অনেক বেশি, কারণ গত বছর এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। রেস জুডিকাটার বিষয়টা থেকে পরীক্ষায় আসতে পারে। রেস জুডিকাটা বলতে কি বোঝায়? রেস জুডিকাটা আমরা জানি 11 ধারাতে অলরেডি কি হয়েছে। এটা কি হইতে হবে? এটা চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো একটা বিষয়। হ্যাঁ, এটা নিয়ে আপনার কি করা যাবে না, মামলা করা যাবে না। এবং উভয় মোকদ্দমার প্রত্যক্ষ মূল বিবেচ্য বিষয় একই বিষয়বস্তু ছিল, পক্ষগণও একই ছিল, চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছিল। এই হলো মোটামুটি শর্ত। এগুলোর উপর ভিত্তি করে আপনার হচ্ছে হলো রেস জুডিকাটা আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো আমরা আরো কিছু বিষয় দেখি। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, এটা একটু দেখতে পারেন যে এখানে যে 11তে যে 6টা ব্যাখ্যা হয়েছে, 4 নম্বরের বক্তব্য হচ্ছে হলো পূর্ববর্তী মোকদ্দমার যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত, সে যদি এটা আর না করে যুক্তি খণ্ডনের জন্য, এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটায় বাড়িতে হবে। যেমন সে যদি মনে করেন একটা মামলা করেছে হলো সে দখল পুনরুদ্ধারের মামলা করছে, কিন্তু পরবর্তীতে এসে সে আর মামলাটা যখন ওকে হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, পরবর্তীতে এসে উনি বলতে পারবো না আমি তো
এখানে কি সূত্রে মালিক, আমি তার বন্ধকি সূত্রে অথবা আমি ওয়ারিশ সূত্রে মালিক, এই বিষয়গুলো বলার কোনো সুযোগ নাই। এখানে রেট জুডিকাটায় বা কনস্ট্রাকটিভ রেট জুডিকাটায় বাড়িতে হবে। পরীক্ষায় আপনাদের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। তিনটে স্টার দেন, রেট সাব জুডিস রেট জুডিকাটার মধ্যে পার্থক্য, তিনটে স্টার দেন। এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। আমার একটা ধারণা আর কি, একটু দেখে নিবেন যে 10 ধারাতে বলা আছে রেস সাবজুডিস, আর রেস জুডিকাটা 11 ধারাতে বলা আছে এটা হলো বিচারাধীন বিষয় রেস সাবজুডিস, আর নিষ্পত্তিকৃত বিষয় হলো রেস জুডিকাটা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। রেস সাবজুডিস নীতি দ্বারা নতুন মামলার বিচার স্থগিত হয় আর নতুন মামলা খারিজ করা যায়, এগুলো দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে, তিনটে স্টার দেন। মোটামুটি এগুলোই। আপনারা আপনারা এই জায়গাগুলো একটু ভালো করে কালকে একটু প্রিপারেশন নিবেন। হাতে আমাদের সময় আর নাইও, আমাদের লাইনটা কেটে যাবে হয়তো। তো আশা করছি আমরা আর কথাবার্তা না বলি। আমরা বিগত বিগত ক্লাসগুলোতে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন গুরুত্বপূর্ণ জায়গা আদেশ 38, আদেশ 39, 40, 41, হ্যাঁ, আদেশ 17, আদেশ 26, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো একটু দেখবেন। এর পাশাপাশি হলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি আজকে দেওয়ানি আদালতের ইখতিয়ারের বিষয়গুলো, আর হচ্ছে হলো আঞ্চলিক ইখতিয়ার, আদি ইখতিয়ার, সব বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। মামলা কিভাবে ট্রান্সফার করতে হয় সেগুলো দেখছি আমরা। রেট সাবজুডিস কি জিনিস, রেট জুডিকাটা কি জিনিস, কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা কি জিনিস, এগুলো আমরা দেখেছি। আশা করছি আপনারা এগুলো বিগত সময়ে পড়েছেন। গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা যদি সামারি করি আজকের ক্লাস থেকে, রেট জুডিকাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, রেট জুডিকাটা রেট সাবজুডিসের মধ্যে পার্থক্য আসার সম্ভাবনা আছে, আর হলো ধারা 19 এবং 20 ধারার মধ্যে পার্থক্য আসার সম্ভাবনা আছে, অথবা ওই দুইটা ধারা বলতে কি বোঝায় ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এগুলোকে তিনটে স্টার দিয়ে রাখবেন। এই তিনটা প্রশ্ন একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, বাকিগুলো দেখবেন বাট এই তিনটা জায়গা একটু ভালোভাবে দেখবেন। আর বাকিগুলো আসলে তো আপনারা পারবেন, যেমন নিষেধ না থাকলে আপনার সব ধরনের মামলা বিচার করতে পারবেন, সেগুলো তো জানেনই। আপনার 9 ধারার বিষয়বস্তু এগুলো লিখে দিবেন, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো নিয়ে কি করে। আশা করছি আপনারা সব বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা ইনশাল্লাহ কালকে সকালবেলা 8টায় আমরা আবার ক্লাস করব, সবাই জয়েন করবেন, ঠিক আছে? আমরা বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন, কারো কোনো কথাবার্তা আছে কিনা? সকাল 8টায় কোন কোন টপিকস এর উপর আলোচনা করবেন? আমরা নেক্সট আর একটা টপিকস, আমরা 3টা গেল, আমরা সকাল 8টায় আলোচনা করার চেষ্টা করব প্লিডিংস এর মধ্যে। এখন নতুন করে অ্যামেন্ডমেন্টও আসছে, প্লিডিংস কি জিনিস, হ্যাঁ, প্লিডিংস এর মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেটা দেখব। আমরা অলরেডি সমন আলোচনা করে ফেলেছি, দরকার নাই। বা আরজির কি জিনিস, আরজির মধ্যে কি কি জিনিসগুলো থাকবে, হ্যাঁ, নতুন করে আরজিতে যে সংশোধন, আরজি কখন খারিজ হয়, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আর কি। লিখিত জবাব কি জিনিস, এগুলো একটু দেখলাম আর কি, হালকা করে আর কি। হ্যাঁ, তাইলে আমাদের মোটামুটি আমরা অ্যাডজর্নমেন্ট অলরেডি পড়ে ফেলেছি। আমরা ডিগ্রি জারি পড়বো না, ডিগ্রি জারির আমাদের দরকার নাই, পরীক্ষায় আসবে না। আর আর আমরা কমিশন পড়ে ফেলেছি, কমিশন আমরা বুঝি। স্থানীয় তদন্ত বা স্থানীয় পরিদর্শন, এই পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করবেন। রায়ের পূর্বে ক্রোক, গ্রেপ্তার, এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। আমাদের দেখেন কালকে কিন্তু আমরা ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, আর একটু রিভিশনটা একটু দেখলে আর মোটামুটি তেমন একটা কিছু আমাদের থাকেও না। আর মামলার ধাপগুলো একটু দেখলেন, দেওয়ানি কার্যবিধি শেষ, পাস, আপনারা পাস করে ফেলবেন ইনশাল্লাহ। এই কয়টা জিনিস দেখলেই ওকে, ঠিক আছে? হয়তো আমাদের কালকে রাতের দেওয়ানি কার্যবিধি শেষ, সকালবেলার ক্লাসে আমরা কিছু জিনিস আলোচনা করব, রাতে কিছু কিছু জিনিস আলোচনা করলেই আমাদের গল্প শেষ, ঠিক আছে? গল্পর পরেই তো রয়েছে স্যার কাহিনীটা। জি 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 জি। গল্পর পরেই তো ফাইনাল।